দুপুরের সময় আকাশে রোদ থাকলেও আলোটা কেমন যেন ম্লান, মেঘে ঢাকা ভারী এক পরিবেশ। গরমের ভ্যাপসা বাতাসে চারপাশ নিস্তব্ধ। মাঝে মাঝে শুধু দূরের কাকের ডাক শোনা যায়। সেদিন রাতটা ছিল অদ্ভুত রকমের নিস্তব্ধ। চারিদিক ঘুটঘুটে অন্ধকারে ঢেকেছিল, ঝড় বাদলের রাত। চারদিক নিস্তব্ধ, শুধু দূরে মেঘের গর্জন। বাতাসে কাঁপছে পুরনো গাছগুলো। মাঝে মাঝে বিদ্যুতের আলোয় ভেসে উঠছে ভাঙা বেড়া আর কাদায় ভেজা পথ। পুরো গ্রামটা যেন এক অদ্ভুত অন্ধকারে ডুবে আছে। বিদ্যুৎ চমকালেই চারপাশ এক মুহূর্তের জন্য সাদা হয়ে ওঠে, তারপর আবার গাঢ় অন্ধকার। হঠাৎ করেই আকাশ ভেঙে বৃষ্টি নামতে শুরু করল, যেন কারো জমে থাকা গভীর দুঃখ একসাথে ঝরে পড়ছে এই পৃথিবীর বুকে। গ্রামের চারপাশ জুড়ে শুধু কাদামাখা পথ, দুলতে থাকা গাছপালা আর ঝড়ের হাহাকার শোনা যাচ্ছিল, যেন প্রকৃতিও সেদিন অশান্ত হয়ে উঠেছিল। মাঝে মাঝে আকাশে বাজ পড়ছিল প্রচণ্ড শব্দে, আর প্রতিবার সেই ঝলকে কয়েক সেকেন্ডের জন্য চারপাশটা হঠাৎ করেই জীবন্ত হয়ে উঠছিল। তারপর আবার সবকিছু গিলে নিচ্ছিল সেই ভয়ঙ্কর অন্ধকার। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। চারপাশে গভীর নীরবতা আরো ভারী হয়ে উঠছিল। রবিউল তার ঘরের ভেতরে একা বসেছিল নিঃশব্দে, যেন কিছু একটা ভাবছে বা অপেক্ষা করছে। বাইরে বৃষ্টি এত জোরে পড়ছিল যে মনে হচ্ছিল ছাদটা বুঝি যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। তার মা বাবা আগেই পাশের গ্রামে চলে গেছে জরুরি কোনো কাজে, ফিরতে দেরি হবে বলেই গিয়েছিল। তাই পুরো বাড়িটা ফাঁকা, আর এই ভয়ঙ্কর রাতে রবিউল সেখানে একা পড়ে আছে। হঠাৎ নিস্তব্ধ রাতটাকে চিরে দরজায় ভেসে এলো অদ্ভুত এক শব্দ। রবিউল আচমকা চমকে উঠল, বুকের ভেতরটা ধক করে উঠল যেন। এত রাতে কে আসতে পারে? তার গলা শুকিয়ে গেল, তবুও সাহস করে ধীরে জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই। চারপাশ আবার নিস্তব্ধ। ঠিক তখনই আবার এবার আগের চেয়ে একটু জোরে, আরো স্পষ্ট। রবিউল ধীরে ধীরে জানালার কাছে এগিয়ে গিয়ে বাইরে তাকালো, কিন্তু না, কেউ নেই। শুধু ঘন অন্ধকার আর বৃষ্টির ঝাপটা, যা সবকিছু ঝাপসা করে দিচ্ছে। তার বুকের ভেতর অজানা ভয় জমতে লাগলো, তবুও সে সাহস করে দরজার দিকে এগোলো। তার হাত কাঁপছিল, যেন শরীরটা আর নিজের কথা শুনছে না। দরজার একেবারে কাছে যেতেই হঠাৎ তার চোখ আটকে গেল। দরজা খোলা, কিন্তু দরজা তো লাগানো ছিল। তাহলে দরজাটা খুলল কে? সে খেয়াল করল মাটিতে ভেজা পায়ের ছাপ। রবিউল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কারণ পায়ের ছাপগুলো বাইরে থেকে আসেনি, বরং ভেতরের দিকেই ঢুকে গেছে। রবিউলের বুক ধড়ফড় করতে লাগল, নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে ধীরে ধীরে সেই পায়ের ছাপগুলো অনুসরণ করতে শুরু করল। ছাপগুলো সোজা এগিয়ে যাচ্ছে ঘরের পেছনের দিকে, ওই পুরনো গুদাম ঘরটার দিকে। ওই গুদাম ঘরটা অনেক দিন ধরেই বন্ধ, কেউ সেখানে যায় না। গ্রামের লোকজন বলে ওই ঘরেই নাকি একসময় একজন মহিলা আত্মহত্যা করেছিল, আর তারপর থেকেই জায়গাটা অস্বাভাবিক হয়ে আছে। রবিউল কখনো ওই গুদাম ঘরের ভেতরে যায়নি, কিন্তু আজ কিছু একটা তাকে টেনে নিয়ে যাচ্ছে সেখানে। সে লক্ষ্য করল দরজাটা একটু খোলা, যেন কেউ ভেতর থেকে অপেক্ষা করছে।
রবিউল কাঁপতে কাঁপতে একটা লণ্ঠন নিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, লণ্ঠনের ক্ষীণ আলোয় দেয়ালগুলো যেন নড়ছে। হঠাৎ সেই আলোয় সে দেখতে পেল ঘরের এক কোণে একটা মেয়ে বসে আছে, লাল শাড়ি পরা। সে ধীরে ধীরে কাঁদছে। কাঁদার শব্দটা এমন যেন বুক ভেঙে যাচ্ছে প্রতিটি নিঃশ্বাসে। রবিউলের গলা শুকিয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল, কে কে তুমি? মেয়েটা কোনো উত্তর দিল না, শুধু কাঁদতে থাকলো, একইভাবে থেমে না গিয়ে। হঠাৎ সে ধীরে ধীরে মুখ তুলে রবিউলের দিকে তাকালো। তার চোখ পুরো লাল, আর ঠোঁটে এক অদ্ভুত শীতল হাসি, যা দেখে শরীরের রক্ত যেন জমে যায়। রবিউল পিছিয়ে যেতে লাগলো, এক পা, দু পা। ঠিক তখনই বজ্রপাত। এক মুহূর্তের জন্য চারপাশ আলোকিত হয়ে উঠল, আর সেই আলো নিভে যেতেই মেয়েটা বিদ্যুতের গতিতে এসে ঠিক তার সামনে দাঁড়িয়ে গেল। রবিউলের শ্বাস আটকে গেল। মেয়েটা ধীরে ধীরে তার কানের কাছে ঝুঁকে কান্না ভরা কণ্ঠে ফিসফিস করে বলল, এই বৃষ্টির রাতে আমি এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলাম, আর কেউ দরজা খুলে দিলে আমি ভেতরে ঢুকতে পারি। এই কথাগুলো বলেই সে আবার কাঁদতে শুরু করল, আগের চেয়েও বেশি করুণভাবে। রবিউল আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে দৌড়ে বেরিয়ে যেতে চাইল, কিন্তু দরজা বন্ধ, বাইরে থেকে কেউ আটকেছে। হঠাৎ বাইরে থেকে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠ। রবিউল, দরজা খোল, আমি তোর মা। রবিউল থেমে গেল। তার বুকের ভেতর ভয় আর সন্দেহ একসাথে লড়াই করতে লাগলো। সে ধীরে ধীরে দরজার দিকে তাকালো, আর ঠিক তার পেছনে মেয়েটা এখনো কাঁদছে। তখনই সে বুঝতে পারল, ভেতরে যে আছে সে মানুষ না, আর বাইরে যে ডাকছে সে আসলেই তার মা কিনা সেটাও সে জানে না। পরদিন সকালে গ্রামের লোকজন এসে জড়ো হলো সেই বাড়ির সামনে। দরজাটা খোলা, ভেতরে কেউ নেই, ঘর ফাঁকা। গুদাম ঘরটাও সম্পূর্ণ খালি, শুধু মাটিতে ভেজা পায়ের ছাপ, যেগুলো কোথা থেকে এসেছে আর কোথায় হারিয়ে গেছে তা কেউই বুঝতে পারল না।